ছুঁয়ে দেখার সাধ্য নেই, অনুভবই রাখি তাকে। দূরত্ব যতই হোক, আমি সারা জীবন ভালোবাসবো তাকে। পকেটে থাকা মুঠো ফোন সশব্দে বেজে ওঠে। ভাবনায় ব্যাঘাত ঘটে। মস্তিষ্ক পূর্ণতার বিচরণ থেকে বেরিয়ে ফোনে ঢুকে যায়। পকেট থেকে ফোনখানা বের করে। ফোনের স্ক্রিনে মিষ্টি নামখানা ভেসে ওঠে। কথা বলার ইচ্ছে না থাকলেও কল রিসিভ করে। মেয়েটার সাথে একটু কথা বললে যদি পূর্ণতা নামটাকে কয়েক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। মিষ্টির কণ্ঠে চঞ্চলতা স্পষ্ট। ইফতিয়ার গম্ভীর গলায় সালাম ফেরায়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে ইচ্ছে করছে চৌধুরী সাহেব, একটু দেখা করবেন? অনুরোধ করে বলে মিষ্টি। ভীষণ ভয়ে আছে সে। এখনই ইফতিয়ার তাকে মানা করে দিবে, এটা ঠিকই জানে মিষ্টি। তবুও আবদার করে বসলো। আসলে মন তো মানে না। ইফতিয়ার ফোঁস করে শ্বাস টানে। মিষ্টি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, বিশ্বাস করো। কোনোদিনও তোমার চোখের দিকে তাকিয়ে তোমার কথা ভাবতে পারবো না, কখনোই তোমাকে ছুঁয়ে দিতে পারবো না। আমার হৃদয়ে পূর্ণতা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। আমি তোমার মাঝে পূর্ণতাকে খুঁজতে থাকি। আমি ভীষণ স্বার্থপর, পূর্ণতাকে একটু দেখার লোভে তোমাকে ব্যবহার করছে। থমকায় মিষ্টি। এসব সে জানে, তবুও ইফতিয়ারের মুখ থেকে সরাসরি শুনতে একটু বেশি কষ্ট হচ্ছে। মনে রাখার জন্যেও কি একটু মিথ্যে অভিনয় করতে পারে না? সে কি বোঝে না মিষ্টির হৃদয়ে রক্তক্ষরণ হয়? ইফতিয়ার আবারও বলে, এই দানে তুমি একটু বেশি অধিকার দেখাচ্ছ। আমার কাছে তোমার চাওয়া পাওয়া বাড়ছে। আমি তুমি আশকারা দিতে চাই না, মিথ্যের স্বপ্ন দেখাবো না। আমার জীবনে পূর্ণতা ছাড়া কখনো কেউ ছিল না, আর ইন ফিউচার কেউ থাকবেও না। মৃত্যুর পরে আমি পূর্ণতাকে ভুলবো না, পরপরে অপেক্ষা করবো পূর্ণতার। সেখানে আমাদের সংসার হবে, পূর্ণতা আমার হবে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় মিষ্টি। মৃদু হেসে বলে, আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, যা বলবেন তাই শুনবো, আর কখনো আবদার করব না। ভালোবাসা চাই না আমি, আপনার ভালো সময়ে সঙ্গীও হতে চাই না। শুধু খারাপ সময়ে আপনার পাশে রাখবেন আমায়। দিন শেষে একবার কেমন আছো মিষ্টি বলবেন, তাতেই চলবে আমার। আপনাকে দু চোখ ভরে দেখতে পেলেই আমি সন্তুষ্ট, আর কিচ্ছু চাই না। ভালোবাসা ছাড়া বাকি জীবন কাটাতে পারবে? আফসোস হবে না? হবে না, আর যদি হয়ও আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দিয়েন, সব আফসোস মিটে যাবে। পরপারে আমি আপনার পিছু নিব, আপনি পূর্ণতার পিছু নিবেন, আর পূর্ণতা অভিরাজের পিছু নিবে। কি দারুণ ভাগ্য আমাদের। অভিরাজের শ্বশুর বাড়িতে আজকেই প্রথম রাত্রি যাপন। সেলিনা বেগম নানান পদের রান্না করেছে মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্যে। সেলিম নতুন বিছানার চাদর এনেছে। দোকান থেকে বোতলের পানি কিনে এনেছে যাতে জামাইয়ের কোনো অসুবিধে না হয়। এখন দুই জামাই শ্বশুর মিলে গল্প গুজব করছেন, হাসাহাসি করছে। বাবা মায়ের খুশি দেখে পূর্ণতার কলিজা ঠান্ডা হয়ে যায়। মোবাইল ফোন সম্পর্কে পূর্ণতার ধারণা খুবই কম। অভির বড় বড় দুটো মোবাইল ফোন আছে, পূর্ণতা কখনো ছুঁয়েও দেখেনি। আজকে একা একা বসে আছে বিধায় ফোন দেখতে ইচ্ছে করে। চট করে বিছানার মাঝখানে থাকা একটা ফোন হাতে তুলে নেয়। অভিকে কয়েকবার ব্যবহার করতে দেখেছে। একবার কিছু দেখলে সহজে ভোলে না পূর্ণতা। অভি যেভাবে ফোন চালু করেছিল পূর্ণতাও ঠিক সেইভাবেই চালু করে। আর তখনই দেখতে পাই এক অবিশ্বাস্য বিষয়। হাত ফসকে ফোনটা মাটিতে পড়ে যায়। আখি পল্লব টলমল করে ওঠে মুহূর্তেই। শ্বাস আটকে আসছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। হাত পা মৃদু কাঁপছে। পাতলা গোলাপি ওষ্ঠদয় নেড়ে পূর্ণতা বলে ওঠে, আমার মুগ্ধ পুরুষটি আমাকে ঠকাতে পারে না। আমার এমপি সাহেব পবিত্র, আমার অহংকার, সে পাপী নয়। হি আল্লাহ, হয়তো আমার দেখা ভুল প্রমাণ করুন, নয়তো আমার প্রাণ নিয়ে নিন। মরার আগেই অমৃত যন্ত্রণা দিয়েন না আমায়। জমিদার সাহেবের বড় পুত্র মনোয়ার শান্ত স্বভাবের মাটির মানুষ। বাবার অন্যায়ের প্রতিবাদ সে কখনোই করতে পারেনি, তবে সমর্থনও করেনি। তার নিজস্ব একটা জগৎ ছিল, সেই জগৎ জুড়ে ছিল বউ এবং ছেলে। মনোয়ারের প্রথম স্ত্রী আনিকা ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেধাবী মেয়ে।
বাবার স্বপ্ন ছিল উকিল হবে, সেই পথেই হাঁটছিলেন সে। হঠাৎ মনোয়ারের সাথে দেখা হয়। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মনোয়ার। তারপর 2 বছর পেছনে পেছনে ঘুরে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন আনিকাকে। মনোয়ারের দাদা জমিদার মতিন বেশ পছন্দ করে আনিকাকে। প্রস্তাব পাঠায় বাড়িতে। উচ্চবিত্ত জমিদার পরিবার থেকে প্রস্তাব পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। আনিকার বাবা আনিস খুশি হয়ে মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করেন। বিয়ের পরে শ্বশুরবাড়ি পা রাখতেই আনিকা বুঝতে পারে জমিদার বাড়ির পুরুষদের চরিত্রে সমস্যা রয়েছে। নতুন বউয়ের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়েছিলেন 2 দেবর। সব উপেক্ষা করে সংসার করার প্রতিজ্ঞা করে। দেবরদের শুধরানোর কথা ভাবে। তখন বুঝতে পারে নারী পাচারের চক্র। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না আনিকা, তাই ঘোর প্রতিবাদ জানায়। মনোয়ারের কাছেও নালিশ জানায়, কিন্তু আনিকার কথা কেউ আমলে নেয় না। ততদিনে আনিকার পেটে অস্থির অস্তিত্ব টের পেয়েছে আনিকা। দিন যায়, মাস যায়, জমিদারদের নারী পাচারের রহস্য উন্মোচন হতে থাকে। নিরীহ অনাথ মেয়েদের চোখের পানি ভাসতে থাকে আনিকার চোখে। অতঃপর পুলিশের সাহায্য নেওয়ার হুমকি দেয় আনিকা। জমিদার সাহেব ঢের বুঝতে পারে এই মেয়েকে হালকাভাবে নিলে চলবে না, মুখ বন্ধ করাতে হবে। হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তার বড় পুত্র মনোয়ারকে। বইয়ের থেকে ছেলেকে দূরে করতে দ্বিতীয় নারীর সাহায্য নেয়। উত্তেজনামূলক ঔষধ খাইয়ে ছেলের কক্ষে পাঠায় অন্য নারী। বাবার চক্রান্ত ধরতে অক্ষর মনোয়ার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরনারীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতালের বেডে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা আনিকা বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন স্বামীর আশায়। আনিকা যখন 2 হাতে পেট চেপে চিৎকার করে কাঁদছে, মনোয়ার তখন অন্য নারীর অধর সুধা পান করছে। চাউনি যখন আনিকার কাপড় আগলা করে বাচ্চাদের করার প্রস্তুতি নিচ্ছে, মনোয়ার তখন অন্য নারীর কাপড় খুলে নরম দেহের ভাঁজে সুখ খুঁজছে। কিছু মুহূর্তের জন্য আনিকার মনে হচ্ছিল সে বাঁচবে না। মরণ যন্ত্রণায় যখন ছটফট করছিল আনিকা, মনোয়ারের জন্য কামুক উত্তেজনায় বেসামাল হচ্ছিল পরনারীর সঙ্গে। ঘন নিঃশ্বাসে মুখরিত হচ্ছিল গোটা কক্ষ। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন মনোয়ার শরীরের ক্ষুধা নিবারণ করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। চিকন স্বরে কেঁদে ওঠে ছোট বাচ্চা। হাত পা নাড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে নিজের আগমন বার্তা দেয় গোটা জমিদার বাড়িকে। মতিন তার কক্ষ হতে শুনতে পায় সেই কান্নার স্বর। ছটপট করে ওঠে সে। কারুকার্যে নির্মিত লাঠি ভর দিয়ে দ্রুত পায়ে ছুটতে থাকে আতুর ঘরের দিকে। মাঝপথে মমতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি। বড় বউ, আমার নাতির ঘরের পুতি আইছে, মিষ্টি বিলাইতে কও গোটা পাড়ায়। ডাকো সাহেব রে, 10টা গরুর ব্যবস্থা করতে কও। 5 গরু দিয়া মেরে আকিকা দিয়া বেটার নাম রাখবো আমি। শ্বশুরের মুখের ওপর কথা বলার সাহস ছিল না মমতা বেগমের, তাই তিনি ছুটে স্বামীর কক্ষে। ছেলে হওয়ার সংবাদ দেওয়াতে সাহেব খুশি হয়। মমতা বেগম এতক্ষণে আতুর ঘরে ঢুকে অভিকে কোলে নেয়, চুমুতে ভরিয়ে দেয় মুখমণ্ডল। গভীর রাত। পূর্ণতা হাঁটু মুড়ে বসে আছে বিছানায়, হাতে তার ডায়েরি। এই ডায়েরিটা অভিরাজের। ডায়েরির উপরে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে নামখানা। পূর্ণতা বুঝতে পারে নিজের জীবনের ঘটনা লিখে রাখা হয়েছে এই ডায়েরিতে। ডায়েরিখানা মূলত অভি দিয়েছে পূর্ণতাকে। একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিল পূর্ণতা অভির দিকে। কোনো প্রকার উত্তর না দিয়ে অভি ডায়েরিটা হাতে ধরিয়ে দিয়েছিল পূর্ণতার এবং বলেছে, এখানেই রয়েছে তোমার সকল প্রশ্নের উত্তর। বিছানার আরেক পাশে বেঘরে ঘুমোচ্ছে অভি। পূর্ণতা দেখে, চোখের পলক ফেলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটির দিকে। মনে মনে আওড়ায়, যদি কখনো জানতে পারি আপনিই ছিলেন পাপের রাজ্যের রাজা, কথা দিলাম আপনার বুকে ছুরি চালাতেও 2 বার ভাববো না আমি। দূরে কোথাও কুকুরে কুকুরে বোধহয় ঝগড়া বেঁধেছে। একদম কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে, এক দল কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে। সেই শব্দে ঘুম ভাঙে অভির। কপাল কুঁচকে টিপ টিপ করে আঁখি মেলে তাকায়। প্রথমেই নজর আটকায় বাচ্চা বউয়ের দিকে। কপালে 3টে ভাঁজ পড়ে অভির। হাই তুলে বলে ওঠে, বসে আছো যে?
পূর্ণতা ঘাড় বাঁকিয়ে তাকায় অভির মুখপানে। কি মায়াময় মুখখানা, যেন কোনো মায়া রাজ্যের রাজপুত্র। কিন্তু কে বলবে এই মায়াবী মুখখানার আড়ালে রয়েছে আলাদা এক রহস্য। মুহূর্তেই পূর্ণতার মেজাজ বিগড়ে যায়, চিবিয়ে চিবিয়ে জবাব দেয়। ভাবছি কিভাবে খুন করা যায় আপনাকে। বাঁকা হাসে অভি। পূর্ণতার হাত ধরে এক টানে বুকে এনে ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে চুম্বন এঁকে দেয় অধরে। হতভম্ব পূর্ণতা কিছু বলারও সুযোগ পায় না। তুমি ছুঁয়ে দিলেই তো আমি খুন হয়ে যাই জান। ভালোবাসি পূর্ণতা, ভীষণ ভালোবাসি তোমায়। তুমি আমার সুখ, তোমাতেই পরিপূর্ণ আমি। পূর্ণতার আখি পল্লব ভারী হয়ে আসে, হৃদয়ের আকুলতা বাড়তে থাকে। উপচে পড়া আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। দুই হাতে জড়িয়ে ধরে অভিরাজের গলা, কান্না গিলে গিলে বলে, একবার বলুন, আমি যা দেখেছি সব ভুল। আমার এমপি সাহেব সৎ এবং শুদ্ধ পুরুষ। আমি যে সহ্য করতে পারছি না এমপি সাহেব, ভীষণ কষ্ট হচ্ছে আমার, হেরে যাচ্ছি আমি, আমার অহংকারের পতন হচ্ছে। তোমাকে ছুঁয়ে বলছি পূর্ণতা, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার এমপি সাহেব তোমাতেই সন্তুষ্ট থাকবে। কখনো যদি পরনারীর চিন্তা আমার মাথায় আসে, তখনই যেন আমার মৃত্যু হয়। একটু থেমে অভি আবার বলে, তুমি যা দেখেছ ভুল নয়। মনার সাথে আমাকে এক ঘরে বন্দি করে দেওয়া হয়েছিল। আবার সাথে ঘনিষ্ঠ হতে মনা নিজের কাপড় খুলে ফেলেছিল, এবং সেটাই ক্যামেরা বন্দি করেছে আমাকে হুমকি দিতে, আমাদের সম্পর্কে ফাটল ধরাতে। জমিদার বাড়িতে আজকে একটা বিশাল ঘূর্ণিঝড় আসতে চলেছে, বেশ বুঝতে পারছে অভি। পূর্ণতা সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তারপর পূর্ণতার এক কথা, সে বাড়িতে ফিরবে। অভির ইচ্ছে ছিল আরও একটা দিন শ্বশুর বাড়িতে কাটানোর, কিন্তু বউয়ের জেদের কাছে হার মেনে নেয়। গোটা রাস্তা একটাও কথা বলে না পূর্ণতা। জমিদার বাড়ির সামনে গাড়ি থামতেই নেমে পড়ে পূর্ণতা, বড় বড় পা ফেলে বাড়িতে ঢোকে। জমিদার বাড়ির সকল পুরুষরা সকালের নাস্তা করতে বসেছে। বরাবরই সকলে একসাথে খাবার খায়। মাটিতে পাটি বিছিয়ে সকলেই লাইন ধরে বসেছে থালা নিয়ে। শিউলি একা হাতে খাবার পরিবেশন করছে। ইফাত কালকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, সেও সকলের সাথে খেতে বসেছে। ডান হাত না থাকাতে বা হাতেই খেতে হয় তাকে। কিছুদিনে মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছে। ইমন ঈশানও রয়েছে এখানে উপস্থিত। পূর্ণতা সকলের দিকে নজর বুলায়। জমিদার বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকার পরেও রান্নার দিকটা বরাবরই বাড়ির বউরা দেখে নেয়। কাজের লোকের হাতের রান্না পুরুষদের ঠিক পোষায় না। মমতা বেগম খানিকটা দূরে বসে পান চিবুচ্ছে। রেশমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। পূর্ণতা সরাসরি জমিদার সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। তিনি সবে এক টুকরো রুটি মুখে পুরতে যাচ্ছিলেন। পূর্ণতার আগমনে থেমে যায়। আপনার নাতনিকে বিয়ে দিতে হবে আজকেই এবং এই মুহূর্তে। চমকায় সকলেই। খাওয়ার মনোযোগ নষ্ট হয়। দৃষ্টি পড়ে পূর্ণতার দিকে। মমতা বেগম খেকে এগিয়ে আসে। হারাম জাদি, আমার নাতির বিয়া দিমু কি দিমু না এটা তুই বইলা দিবি? পূর্ণতা মাথার ঘোমটা টেনে চোখ পাকিয়ে তাকায় মমতা বেগমের পানে। হ্যাঁ, আমি বলে দিব, এমপির বউ আমি, জমিদার বাড়ির বড় বউ, আমার কথাই সব হবে। মামুন ভাতের থালা ঠেলে দাঁড়িয়ে যায়। এই মেয়ে, গলা নামিয়ে কথা বলো। আপনি গলা নামিয়ে কথা বলুন, লজ্জাহীন কা পুরুষ। ঘরে বউ থাকতেও পরক্রিয়া করেন, বড় ভাবির সাথে রঙ্গলীলায় মত্ত থাকেন, ওই মুখে কথা বলেন কি করে কা পুরুষ? থমথমে খায় মামুন। ললাটে চিন্তার ভাঁজ পড়ে। একরত্তির মেয়ে এসব জানলো কি করে? রিমা মামুনের পাশেই ছিল। সে বুঝতে পেরেছে পূর্ণতার কথার মানে। আঁখি ছলছল করে তার, মাথা নুইয়ে ফেলে। অভি ততক্ষণে এসে দাঁড়িয়েছে পূর্ণতার পাশে। মনে মনে বেশ ঘাবড়ে আছে সে। তার বউ যে আজকে লঙ্কা কাণ্ড বাঁধা বেশ বেশ বুঝতে পারছে। মনোয়ার শান্ত গলায় বলে, পূর্ণমা, কি হয়েছে ভালো করে বলো, আমরা বুঝতে পারছি না তো। ঠিক এটারই অপেক্ষায় ছিল পূর্ণতা। চওড়া গলায় বলতে থাকে, আপনার বোনের মেয়ে আদরে আদরে চরিত্রহীন হয়ে উঠেছে, বিবাহিত পুরুষদের প্রতি ঝোঁক তার, এতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার বোনের কন্যা আমার স্বামীর দিকে নজর দিয়েছে, আমার শুদ্ধ পুরুষকে অশুদ্ধ করে দেওয়ার পায়তারা এঁটেছে। তাকে আমি ছেড়ে দেব না। হয় আপনারা এই মুহূর্তে তাকে তার বিয়ে দিবেন, নয়তো আমি থানা পুলিশ করব।
তারায় তারায় রটিয়ে দিব। জমিদার বাড়ির পুরুষদের মতোই জমিদার বাড়ির মহিলাদেরও চরিত্রে সমস্যা রয়েছে। মনাও চলেছে এসেছে। সদ্য ঘুম থেকে উঠেছে সে। অবশ্য পূর্ণতার চওড়া গলার আওয়াজেই তার ঘুম ছুটেছে। পূর্ণতার সম্পূর্ণ কথাই মনা শুনতে পেয়েছে। গটগট পায়ে পূর্ণতার সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে চাপকে তোমার। বাকিটা শেষ করতে পারে না, তার আগেই পূর্ণতা ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয় মনার বা গালে। চমকায় সকলে। অভি শুকনো ঢোক গিলে মমতা গর্জে ওঠে। চলে তোর সাহস কত, আমার নাতনির গায়ে হাত তুলিস? পূর্ণতা আঙ্গুল তুলে মমতাকে বলে, আর একটা কথা বললে আপনার গায়েও হাত তুলতে পারি। দু পা পিছিয়ে যায় মমতা। ইফাত নীরব দর্শক, সে কথা বলার সাহস করে না। তবে মনে মনে রাগ পুষে রয়েছে তার। শুধু একটু সময়ের প্রয়োজন, এই রত্তি মেয়ের তেজ ইফাত ভেঙে দিবেই। শিউলি অভিকে বলে, তোমার বউকে সামলাও, ও ভুল করছে। অভিকে জবাব দিতে না দিয়ে পূর্ণতা জবাব দেয়, বউকে সামলানোর কিছু নেই এখানে। এমপি সাহেবের বউ অন্যায়কে প্রশ্রয় দেয় না। সাহেব মনে মনে কিছু একটা ভাবে। মামুন তার কানে কানে বলে, বাবা, মেয়েটার তেজ দিন দিন বেড়েই চলেছে। জমিদার দীর্ঘশ্বাস ফেলে বলে, উই পোকায় পাখা গজায় মরিবার তরে, মেয়েটার সময় ঘনিয়ে আসছে। খুব খুব করে কেশে গলা পরিষ্কার করে জমিদার বলে, বিয়ে দিব, ছেলে পাবো কোথায়? ছেলে তো সামনেই রয়েছে। চরিত্রহীন মেয়ের জন্য চরিত্রহীন ছেলে একদম মিলবে দুজনের। ইফাদের টনক নড়ে। পূর্ণতা যে তার দিকেই ইশারা করছে বেশ বুঝতে পেরেছে। একদম আমাকে টানবে না এসবের মধ্যে। মনাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর মতো মেয়েকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। ইফাদের উচ্চস্বর। মুচকি হাসি পূর্ণতা। তাহলে ভাবুন, আপনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, তখন আমার কেমন লেগেছে। আমারও মনে হয়েছে আপনাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। একই রকমের অনুভূতি আমারও হচ্ছিল। জীবনের প্রতি ঘৃণা চলে এসেছিল। অনুভব করতে পারছেন খারাপ মানুষদের জীবনে জড়াতে কতটা যন্ত্রণা হয়। মাথা নিচু করে ফেলে ইফাত। মনাকে বিয়ে করতে একদম চাই না সে, কারণ মনার খারাপ রূপটা ভালো করেই জানা তার। খারাপ চরিত্রহীন মেয়েদের সাথে বিছানায় যাওয়া যায়, বিয়ে করা যায় না। জমিদার সাহেব বলে, ঠিক আছে, আমি ইফাত এবং মনার বিয়ে দিব। পূর্ণতার দাপটে ইফাত এবং মনার বিয়ে দিতে বাধ্য হয় জমিদার সাহেব। ঘরোয়াভাবে কাজী ডেকে বিয়ে সম্পূর্ণ করা হয়। রেশমা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে চলেছে। নিজের ছেলের পাশে মনাকে মানতে নারাজ সে। ইফাতের চোখে মুখেও বিরক্তির ছাপ। স্বভাবতই ছেলেরা বিয়ের করার ক্ষেত্রে সাধারণ এবং শালীন মেয়ে খোঁজে। গোটা বিয়ের সময়টাতে চুপ ছিল অভি। বউয়ের কাণ্ড কারখানা দেখতে ব্যস্ত সে। কে বলবে এই মেয়ে সদ্য 15তে পা দেওয়া কিশোরী? তাকে তো পূর্ণবয়স্ক যুবতী মনে হয়। যেমন রূপের ঝিলিক তেমন দাপট। মনে মনে সন্তুষ্ট অভি। আসলে সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের জন্য সঠিক জীবনসঙ্গী বাছাই করে রেখেছেন। অভির ওয়ালেট হতে মোটা অঙ্কের কিছু টাকা বের করে কাজীর হাতে ধরিয়ে দেয় পূর্ণতা। হাসি মুখে বলে, ওনাদের জন্য দোয়া করবেন চাচা, তারা যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে। কাজী পূর্ণতার মাথায় হাত বুলিয়ে চলে যায়। মনা পূর্ণতার মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, কাজটা একদম ভালো করলি না তুই, তোকে আমি খুন করে ফেলবো। মনা বেশ অনেকটা লম্বা পূর্ণতার থেকে। ধবধবে ফর্সা গায়ের রং, উজ্জ্বল চেহারা, পোশাক আশাকগুলোতেও আভিজাত্যের ছোঁয়া। পাতলা সরু ঠোঁট দুটোতে হালকা লিপস্টিকের ছোঁয়া রয়েছে। বোঝাই যাচ্ছে গতকাল রাতে লিপস্টিক না মুছেই ঘুমিয়েছিল। মৃদু হাসে পূর্ণতা। 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে, আপনার আমাদের স্কুলের আজিম স্যারের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তার সংসারটা ভাঙতে বসেছে আপনার জন্য। ইফতিয়ার চৌধুরীকে বাজে প্রস্তাব দিয়েছেন আপনি। সে আপনাকে প্রত্যাখ্যান করাতে তার বোনকে অপহরণ করানোর বুদ্ধি সাজিয়েছেন। এই অবধি ঠিক ছিল। আমি সবটা জেনেও চুপ ছিলাম, কারণ ওনাদের থেকে আপনি আমার বেশি আপন। কিন্তু আপনি ভুল জায়গায় হাত বাড়িয়েছেন। পূর্ণতার এমপি সাহেবের দিকে হাত বাড়ানোর সাহস হলো কি করে আপনার? আমার এমপির দিকে বাজে দৃষ্টিতে তাকানোর স্পর্ধা কে দিয়েছে? আপনার চোখ দুটো খুলে লুডো খেলবো আমি, মনে রাখবেন।
পূর্ণতার চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছে। ভয় পায় মনা, 2 পা পিছিয়ে যায়, ঘাবড়ায় অভি নিজেও। এত কথা কিভাবে জানলো পূর্ণতা? পূর্ণতা আবারও বলে ওঠে, আশা করব এখন থেকে ভালো হয়ে যাবেন। দেহ ব্যবসা ছেড়ে স্বামী সংসার নিয়ে ভাববেন, ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করবেন। ইফাত প্রস্থান করে, মনাও চলে যায়। হাসে পূর্ণতা, অতঃপর সকলের উদ্দেশ্যে বলে, খেতে বসুন সবাই, আমি খাবার পরিবেশন করব আজকে। কেউ কিছু বলার সাহস করে না। ভদ্রলোকের মতো খাবারের আসনে বসে পড়ে। অভিও বসে। ইমন ঈশান পূর্ণতাকে সাহায্য করার জন্যে একে একে খাবারের সকল জিনিস আনতে থাকে। নিজ হাতে জমিদার বাড়ির সকল পুরুষদের খাবার পরিবেশন করে পূর্ণতা। পাক্কা গিন্নির মতো সকলের থালায় ভাত তরকারি বেড়ে দিতে থাকে। জমিদার সাহেব ভেতরে ভেতরে রেগে থাকলেও ওপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে। একরত্তি মেয়েকে তিনি কোনোভাবেই ভেঙে দিতে পারছে না, হারাতে পারছে না। ঠিক নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে ক্ষমতা রাজত্ব দুটোই হারাবেন তিনি। জমিদারের থালায় 2টো রুটি দিয়ে চলে আসতে নিলেই জমিদার বলে ওঠে, বড্ড বেড়েছ তুমি, জানো তো যত বাড়তি তত ঘাটতি। পূর্ণতা আরও একটা রুটি জমিদারের থালায় দিয়ে ফিসফিস করে বলে, আজকে রাতে একটা পুত্র হারাতে চলেছেন আপনি। আপনার বেহায়া বেয়াদব কাপুরুষ ছেলে আজকে আমার মায়ের দিকে হাত বাড়াতে যাবে, আর ঠিক তখনই তার হাত দুটো কাটা পড়বে, প্রাণ নিয়ে ফিরতে পারবে না, কথা দিলাম আপনাকে। জমিদার ঘাবড়ায়, কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মেলে। আজকে তার ছেলে আর খাবার মুখে তুলতে পারে না, থ মেরে বসে থাকে খাবারের দিকে তাকিয়ে। পূর্ণতা বাঁকা হেসে উঠে যায়, আপন মনে বিড়বিড় করে বলে, আপনাদের বধিবে যে এই বাড়িতেই বাড়িয়েছে সে। মিষ্টি নিজেও কক্ষ হতে বের হয়নি। এমনিতেই বাড়ির পরিবেশ তার পছন্দ না। যত বড় হচ্ছে তত পরিবারের প্রতি বিতৃষ্ণা চলে আসছে তার। বালিশে মুখ থুবড়ে পড়েছিল সে। ইফতিয়ারের জন্মদিন আজ। সুন্দর একটা উপহার তৈরি করেছে মিষ্টি নিজ হাতে ইফতিয়ারকে দেবে বলে। কিন্তু ইফতিয়ার যে নেবে না ঠিক জানে সে। সকাল থেকে কয়েকবার কল দিতে গিয়েও দেয়নি। সেই পূর্ণতা শুরু করে দেবে, এসব ভাবনার মাঝেই কল বেজে ওঠে। মিষ্টি চমকালেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কেননা ইফতিয়ার ছাড়া আর কেউ মিষ্টিকে কল করে না। তাড়াহুড়ো করে উঠে বসে কল রিসিভ করে মিষ্টি। শুভ জন্মদিন চৌধুরী সাহেব। ইফতিয়ার প্রতি উত্তরে কিছু বলে না, উল্টে প্রশ্ন করে, বাড়িতে ঝামেলা হয়েছে? না, ভাবি মেজো ভাইয়া আর মোনা আপুর বিয়ে দিয়ে দিয়েছে। ইফতিয়ার বোধহয় একটু বিরক্ত হয়, হতাশার নিঃশ্বাস ফেলে বলে, এই মেয়েটা যে যে ঝামেলার মধ্যে গিয়ে পড়ে, এত পাক না। নিজের বিপদের কথা একবারও চিন্তা কর না। আবার দেখো আমার সাথে। মিষ্টির খুব করে বলতে ইচ্ছে করে, আপনার অধিকার নেই আমার ভাইয়ের বধূকে বকার। তাকে নিয়ে চিন্তা করার জন্য আমার ভাই রয়েছে। কিন্তু বলতে পারে না। অপমানজনক কথা বলে হয়তো চুপ করাতে পারবে, মুখ থেকে পূর্ণতা নামটা সরাতে পারবে, কিন্তু হৃদয় থেকে কি করে পূর্ণতার নাম মুছবে? কি করে হৃদয়ের ব্যাকুলতা কমাবে? আই এম সরি মিষ্টি, ওর বিপদের কথা শুনলে জাস্ট কন্ট্রোললেস হয়ে পড়ে। আম্মা একটা সলিউশন দিল জানো। অধিক আগ্রহে মিষ্টি শুধায়, কি সলিউশন? বললো বিয়ে করে নিতে। সারাক্ষণ বউ পাশে থাকলে নাকি পূর্ণতাকে বেশি মনে পড়বে না, ভুলে যেতে সহজ হবে। আর আমিও তাই ভাবছিলাম, তুমি কি বলো? মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি যা চাইবেন তাই হবে, আমার বলার কিছু নেই। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমার সম্মতি রয়েছে। আমি কালকে আম্মু আব্বুকে নিয়ে আসছি তোমার বাড়িতে। রাগ করেছ? ঠিক আছে, ভালো থেকো। রাগ পড়ে গেলে হাসো, নিজের খেয়াল রেখো। আর থেমে যায় ইফতিয়ার। মিষ্টি বুঝতে পারে কি বলবে, তাই নিজেই বলে, নিজের জীবন দিয়ে হলেও আপনার ভালোবাসার জীবন আমি বাঁচাবো, তার খেয়াল রাখবো। চিন্তা করবেন না, ভাবির কিছুই হবে না, সে ভালো থাকবে। বলেই কল কেটে দেয় মিষ্টি। ভীষণ কান্না পায়, কিন্তু কাঁদে না, মনকে শান্ত করার পায়তারা চালায়। বোকা মিষ্টি, মানুষটার সঙ্গ পেতে চলেছিস, এটাতেই সন্তুষ্ট থাক। ভালোবাসার আশা করিস না, ওইটা বরং তোলা থাক। পরের জীবনে সুধে আসলে ভালোবাসা আদায় করে নিস।
ইফতিয়ারের কক্ষে পূর্ণতার বিশাল বড় একখানা ফটো টাঙানো রয়েছে। সেই ফটোর সামনে গিয়ে দাঁড়ায় ইফতিয়ার। পূর্ণতার কপালে হাত রেখে আপন মনে বলে, তোমাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়বো না। আমার পূর্ণতা, জানো কল্পনা আমি রোজ তোমার ছুঁয়ে দিই। তোমার সাথে স্বপ্নের রাজ্যে বসবাস আমার। সেখানে তুমি আমি একে অপরের পরিপূরক। কে বলে তুমি আমার না? কে বলে তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই? আমি জানি তুমি আমার না, হোক না কল্পনায়, তবুও তো তুমি আমারই। তোমার নামে লিখে চিঠি দিলাম হাওয়ায় উড়িয়ে, তুমি আমার বাঁচার কারণ হৃদয়ে রেখো জড়িয়ে। পূর্ণতার দিকে নজর রেখে মনে মনে আওড়াই অভি। আজকাল মনটা বড্ড আনচান করে। হারানোর ব্যথা হৃদয় নাড়িয়ে দেয়। সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না, কথাটা মস্তিষ্কে সারাক্ষণ বিচরণ করে। ছোটবেলায় মাকে দেখেছে, মা এবং তার জীবন ছিল রূপকথার মতো, কিন্তু হঠাৎ দমকা হাওয়া সবটা এলোমেলো করে দিয়েছিল। মাত্র কয়েকটা ঘন্টা ছোট্ট অভিরাজকে এতিম বানিয়েছিল। আজও মনে পড়ে মায়ের আত্মচিৎকার। চোখের সামনে ভাসে রক্তাক্ত মায়ের দেহখানি। পোস্টমর্টেমের রিপোর্টের লেখাগুলো আজও ভোলেনি। অভিরাজের ফুলের মতো মায়ের গায়ে নরপিশাচের ছোঁয়া লেগেছিল। আবারও কি সেই দমকা হাওয়া আসবে? ভাসিয়ে নিবে সব সুখ, কেড়ে নিবে পূর্ণতারূপী ফুলকে। আরও একবার নিঃস্ব হবে কি অভিরাজ? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার সামনে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে পূর্ণতা। লম্বা চুলগুলো ছড়িয়ে আছে বিছানায়। কলম ঠোঁটের ভাঁজে গুজে কিছু একটা চিন্তা করছে। কি অপূর্ব দৃশ্য! সোফা ছেড়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে অভিরাজ। বসে পড়ে পূর্ণতার পাশে। যত্ন করে খোপা তুলে দেয় পূর্ণতার চুলে। পূর্ণতার মনোযোগ নষ্ট হয়। অভির পানে তাকায়। বরাবরের মতো ডুবে যায় বিলাই চোখ দুটোতে। কিছু তো একটা আছেই ওই চোখে, যা পূর্ণতাকে মুগ্ধ হতে বাধ্য করে। এমপি সাহেব দিলেন তো মনোযোগ নষ্ট করে, পড়ছিলাম আমি। কপট রাগ দেখিয়ে ঠোঁট চৌখা করে বলে পূর্ণতা। অভি পেছন থেকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেয়ে জবাব দেয়, ঠোঁট ফুলাবে না বউ, খেয়ে ফেলতে ইচ্ছে করে। পূর্ণতা চিমটি কাটে অভির বাহুতে। ব্যথা না পেলেও মিছিমিছি অভির শব্দ করে ওঠে। আহ! থেমে যায় পূর্ণতা। আলতো করে হাত বুলিয়ে দেয় আঘাত দেওয়া স্থানে। খেয়ে ফেলুন, না করছে কে? না থাক, বাচ্চা বউ, রিস্ক নেব না। মোটেও আমি বাচ্চা না, বড় হয়ে গিয়েছি। এখন তো বাচ্চা জন্ম দেওয়ার বয়স আমার। আরে বাচ্চা চাইছো? লজ্জা পায় পূর্ণতা। লাজুক হেসে মাথা নুইয়ে ফেলে। পূর্ণতা লজ্জা বুঝতে পেরে অভি আবারও বলে, কি নাম রাখা যায় বলো তো আমাদের মেয়ের? মেয়ে হবে না তো, আমাদের ছেলে হবে। আচ্ছা ছেলেই হলো, তো ছেলের কি নাম রাখা যায়? পূর্ণতা একটু ভেবে জবাব দেয়, আমাদের ছেলের নাম রাখবো আরিয়ান, আর মেয়ে হলে ইভা। অভির ললাটে ভাঁজ পড়ে। ইভা? কিন্তু কেন? ইফতিয়ারের নামের সাথে মিল রেখে? তাহলে কি পূর্ণতার মনে ইফতিয়ারের জন্য দুর্বলতা তৈরি হচ্ছে? মস্তিষ্ক অশান্ত হয়ে অভির হাত আলগা করে ফেলে। আখিদয় জ্বলে ওঠে। পূর্ণতা তখন বলে ওঠে, ইভার চাচাদের সকলের নাম ই দিয়ে, কিন্তু বাবার নাম শুধু অ দিয়ে। চাচাদের তো অধিকার আছে তাদের একমাত্র রাজকন্যার নামের ওপর, তাই তাদের নামের সাথে মিলিয়ে রাখার, তাই ইভা রাখবো। স্বস্তির নিঃশ্বাস ফেলে অভি। শুধু শুধু আজাইরা কথা ভাবছিল। এটা ভেবেই ঠোঁটে হাসি ফুটে ওঠেছে পূর্ণতার। ছোট্ট মস্তিষ্কের কোথাও ইফতিয়ার নামটা নেই। সারাটা জুড়ে অভিরাজের বিচরণ। আর কি চাই? পূর্ণ ধরো আমি কোনো ভুল করে ফেললাম, বা কখনো তুমি জানতে পারলে মস্ত বড় অপরাধী আমি, আমায় কি ক্ষমা করবে নাকি কঠিন শাস্তি দেবে? আলতো হেসে পূর্ণতা জবাব দেয়, আপনাকে আঘাত করার শক্তি আমার নেই, তবে নিজেকে আঘাত করার সাহস আছে। যদি কখনো ঠকে যাই তাহলে সেই দিন হবে এই দুনিয়ায় আমার শেষ দিন। আর জবাব দেওয়ার সাহস হয় না অভিরাজের। চুপ করে দেখতে থাকে প্রেয়সীকে। আজকে ইফতিয়ার চৌধুরী ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। ইরিন ছোট ছোট চোখ করে ইফতিয়ারকে পর্যবেক্ষণ করছে। এত খুশি কেন সে? সুঠাম দেহে সাদা রঙের শার্ট জড়িয়েছে। সিল্ক চুলগুলোতে একটু জেলের ছোঁয়া লাগিয়ে
ভালো করে পরিপাটি করে নেয়। ক্লিন শেভ করেছিল কিছুদিন আগে, হালকা দাড়ির দেখা মিলেছে ফর্সা গালে। সব মিলিয়ে দারুণ লাগছে। ইরিন মনে মনে কয়েকবার মাশাআল্লাহ আওড়ায়। আমিনা বেগম এবং ইসমাইল চৌধুরীও তৈরি হয়েছে, একমাত্র ছেলের জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছে। একটু সাজুগুজু না করলে চলে? মিষ্টির জন্য বিদেশ হতে ডায়মন্ডের নেকলেস আনিয়েছেন তিনি। আজকেই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে আসবে। ইরিনের পাশে বসেছে ইফতিয়ার। ভাইয়ের মুখশ্রীতে খুশির আমেজ দেখে ইরিন প্রশ্ন করে,